হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক কার্গো হেল্পার প্রশ্নটি সমাধান করব, যেটি পরীক্ষা হয়েছিল 25/3/2023, অর্থাৎ 2 বছর আগের পরীক্ষা। তো আজকে এই পরীক্ষার অ্যান্সার গুলো আমরা দেখব। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ 7। এরপর হচ্ছে সার্বজনীন দ্রাবক কোনটি? সার্বজনীন দ্রাবক হচ্ছে পানি, অর্থাৎ পানি সকল পদার্থের সাথে মিশতে পারে। আচ্ছা, এখানে ব্যাখ্যাও আছে। কোন দ্রাবক অধিকাংশ অজৈব পদার্থ ও জৈব যৌগকে দ্রবীভূত করলে সেটি হয় সার্বজনীন দ্রাবক। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর 0 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের কত ভাগ মিঠা পানি? ভূপৃষ্ঠের মিঠা পানি হচ্ছে 1 ভাগ। আচ্ছা, এখানে বলছেন বায়ুমণ্ডলের জলের পরিমাণ ভিত্তিক বন্টন নিম্নরূপ। মহাসাগর মহাসাগর সাগর উপসাগরের 97.25%, হিমবাহ 2%, গর্ভস্থ পানি 0.68%, হ্রদ 0.01%, এবং বায়ুমণ্ডলে 0.001%, নদীতে 0.0001%। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? রেডিয়াম। আমরা সকলে জানি যে রেডিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ। এর সংস্পর্শে আসলে মানুষ নানা ধরনের ক্যান্সারের আক্রান্ত হতে পারে। এছাড়াও আরো অনেক তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যেমন হচ্ছে ইউরেনিয়াম, নেপট্রিয়াম, প্লুটোনিয়াম। এগুলো অনেক তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, এখানে বলা হয়েছে কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। স্কাইপ, ভাইবার, ফেসবুক এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওয়েব ব্রাউজার ক্রোম। অ্যাকুচুয়েটর হলো হাত পা নাড়ানোর ব্যবস্থা। রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকুচুয়েটর। একে রোবটের হাত পা ও পায়ের পেশি বলে অভিহিত করা হয়ে যায়। অপটিক্যাল ফাইবার কেবলে কি ধরনের সিগন্যাল ট্রান্সমিট করা হয়ে থাকে? এটা হচ্ছে লাইট সিগন্যাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেইজ কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেইজ, আচ্ছা আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আহ সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি দুটো পদ্ধতিতে কাজ করে, এটা হলো 0 এবং 1। তাই এর বেস সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 0 এবং 1। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে ডেটা উপস্থাপনের ভাষা। ওয়েব ব্রাউজার যে ওয়েবসাইট গুলো যেখান থেকে ব্যবহার করা হয়, এখানে এইচটিএমএল বলে। এইচটিএমএল ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। বাংলা বর্ণমালাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালার মোট বর্ণ রয়েছে 50টি, স্বরবর্ণ রয়েছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। কোন বানানটি শুদ্ধ? স্বয়ংসম্পূর্ণ, ঘ নম্বর। সম্পূর্ণ দন্তের সব ময় পয় দুর্গু মধ্যের নয় রের। এখানে হুস্যু আছে, এটাও হবে না, অর্থাৎ ময় পয় দুর্গু এবং মধ্যের নয় রেব হবে। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি, অর্থাৎ দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনের যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকেই সন্ধি বলে। অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ করো। অতি যোগ অধিক। অতি যোগ অধিক, ক নম্বর। অত্যাধিক, অতি যোগ অধিক। বাংলা ভাষার উপসর্গ কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, বাংলা ভাষার উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসমের আরেক নাম হচ্ছে সংস্কৃত। অর্থাৎ তারপর যদি কোথাও আসে, যদি তৎসম বদলে সংস্কৃত আসে, তাহলে সংস্কৃত হবে। বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, এবার আর হচ্ছে তৎসম উপসর্গ হচ্ছে 20টি, এবং বিদেশি উপসর্গ অনেকগুলো রয়েছে। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি আছে, আরবি আছে, হিন্দি আছে। চৌরাস্তা, এটি হলো 4 রাস্তার সমাহার। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। এটি হলো দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। অপচয় এর বিপরীত শব্দ কোনটি? অপচয় সঞ্চয় বা সাশ্রয়, কোনটা? সঞ্চয়। অপচয় হলো সঞ্চয়, অপচয় সঞ্চয়। নুল এবং নাল এবং ভয়েড অর্থ হচ্ছে বাতিল। নাল এবং ভয়েডের এটা হচ্ছে পরিভাষা, এর অর্থ হচ্ছে বাতিল। নাল এবং ভয়েডের পরিভাষা হচ্ছে বাতিল। যা চিরস্থায়ী নয় নশ্বর, যা চিরস্থায়ী নয় নশ্বর। এরপর নেক্সট হচ্ছে বলছে মাই ফাদার ওয়ার্কস হার্ড। হেয়ার দ্য ওয়ার্ড হার্ড ইজ, তারপরে হার্ডটা কি? অ্যাডভার্ব, নাউন, ভার্ব, পজিশন। ভার্ব হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা ওয়ার্ডস কে মডিফাই করছে, অর্থাৎ ওয়ার্ডস হচ্ছে যে ভার্ব, এবং ভার্বকে যেটা বা যা দ্বারা মডিফাই করা হয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। রাজু ড্যাশ ইয়েস্টারডে। রাজু কেম ইয়েস্টারডে। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, লাস্ট নাইট এগুলো থাকলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য
কাম না হয় কেম হয়েছে এখানে। ওকে, হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েটেড। এখানে বসবে হচ্ছে এন, কারণ এই অনার্স এর উচ্চারণটা প্রপারলি এইচ এর উচ্চারণটা এইচ এর মতো হয় নাই, সাইলেন্ট ছিল, তার জন্য এন বসবে। আর আমরা জানি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, অনার্স তখন প্রথমে উচ্চারণ উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে এন বসছে। নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এটা হচ্ছে ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এরপর 25 নম্বর বলা হয়েছে যে দি মিশন ইজ ড্যাশ ইউনাইটেড নেশনস কন্ট্রোল, অর্থাৎ মিশনটা ইউনাইটেড নেশনের কি অধীনে, অধীনে হলে আন্ডার, এখানে হবে আন্ডার। এরপর 26 নম্বর, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুডের সাথে সবসময় অ্যাট বসে, এটা একটা প্রিপোজিশন, অ্যাট হচ্ছে প্রিপোজিশন। গুড অ্যাট মানে দক্ষ, আর ব্যাড অ্যাট মানে অদক্ষ। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, অর্থাৎ 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখানে ইজ বসবে। মাইলস 50 মাইলস এর এটা প্লুরাল শোনালেও এই মাইলস এর পরে ইজ বসে। যেমন পরিমাপ, পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য, সময়, ওজন, মুদ্রা প্রভৃতি নির্দেশক শব্দবস্তু ফ্রেজ প্লুরাল নাউন বহুবচন রূপে থাকলেও তা সিঙ্গুলার ভার্ব হয়। ওকে, at the 11th hours means, at the 11th hours means at the last moment, অর্থাৎ সর্বশেষ মুহূর্তে। at the 11th hours এটা একটা ফ্রেজ, at, at the last moment। ওকে, select the correct translation for ড্যাশ, সে তার সাঁতার কাটতে পারে। আচ্ছা, সে তার সাঁতার কাটতে পারে, এটা হচ্ছে ট্রান্সলেশন কি হবে? সে তার নো হাউ টু সুইম, সে তার নো হাউ টু সুইম। এরপর হচ্ছে গণিত অধ্যায়, গণিত পাঠে আমরা যাই। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে যাই। অঙ্কটা হচ্ছে এস স্কোয়ার প্লাস 25y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, তাই না? অর্থাৎ আমাদের এমন একটা রাশি বের করতে হবে জাস্ট এটার সাথে যোগ করলে যে পূর্ণবর্গ একটা রাশি পাওয়া যায়। যেমন ধরুন এই দেখুন, নিচে দেখুন, এস স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এটা থেকে আমরা পাই কি, এটাকে ভাঙালে পাবো যে এস স্কোয়ার প্লাস 5y হোল স্কোয়ার, তাই না? তার মানে দুটোর উপরে আমরা স্কোয়ার আনবো, কারণ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফলাইতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এখানে এক্সটা হচ্ছে এ এবং 5y-টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? বোঝা গেল এটা পর্যন্ত? এরপর একটা জিনিস করবো, আমি পরের লাইনে যে দেখি যে দেখুন, এক্স স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এরপর এই যে 2x 5y, এটা তো গুণ বললে হয় কত, 10xy। এই 10xy-টা আমরা এই পাশে আনবো, এই পাশে আনলে যে মানটা পাবো এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে 10xy আছে, তাহলে এই 10xy-টা যদি আমরা 10xy-টা যদি আমরা গুণ করি বা সরি যোগ করি, যোগ করলে আমরা একটা পূর্ণবর্গ রাশি পাবো। বোঝা গেল? এরপর যে নেক্সট অঙ্কটা সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। পিতার বয়স 42 হলে পুত্রের বয়স কত? তাহলে এখানে দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে রয়েছে। পিতার বয়স ও পুত্রের বয়স সমান সমান 6:2। তাহলে অনুপাত মানে কি, ভাগ আকারে। তাহলে 6:2 আমরা এক পাশে লিখলাম। এরপর লিখলাম কি, পিতার বয়স, যেহেতু পিতার বয়স দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা পিতার বয়সটা উপরে লিখলাম এবং পুত্রের বয়সটা নিচে লিখলাম। পুত্রের বয়সটা না লিখে যদি আপনারা এক্স হিসাবে ধরেন তাও হবে, বা যে কোনো সংখ্যা হিসাবে চিহ্ন হিসাবে ধরলেও আপনারা পারবেন। এরপর আমরা গুণ করুন, আড়াআড়ি গুণ করুন। 42 দিয়ে 2 কে গুণ, তারপর পুত্রের বয়সের সাথে 6 গুণ করুন। এরপর 6টা এই পাশে আসলে কি হয়, গুণটা ভাগ হয়ে যায়, উত্তর বের হয় 14 বছর। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা আঁকবো সেটা বলছে যে একটি আয়তাকার বাগানের প্রস্থ উহার দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম। ভালো করে বুঝুন যে উহার দৈর্ঘ্য অপেক্ষা, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, মানে কি বুঝাইছে? প্রস্থের থেকে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, তাই না? প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে কত, 4, x+4, তাই না? যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে x+4, কারণ প্রস্থের থেকে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি। আবার এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে দৈর্ঘ্যের থেকে প্রস্থ 4 মিটার কম, তো আমরা আরেকভাবে চিন্তা করতে হবে যে প্রস্থের থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। এইভাবে চিন্তা করলে আমরা ইকুয়েশনটা বের করতে পারবো। 4 মিটার কম, এর পরিসীমা 48 মিটার হলে প্রস্থ কত? তাহলে আমরা ধরবো যে হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থকে এক্স ধরবো, এরপর ধরবো হচ্ছে দৈর্ঘ্য x+4, তবেই আমরা মানটা বের করতে পারবো। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্যটা লিখলাম x+4, x+4 প্লাস
প্রস্থ এক্স। এবার আমরা ইকুয়েশন করে এক্সটাকে এই পাশে এনে মানটা বের করে দিলেই প্রস্থ পাবো। এরপর আমরা যদি আহ প্রস্থের জায়গায় এক্স এর জায়গায় 10 বসাই, তাহলে দৈর্ঘ্য পাবো কত? 14 মিটার। বোঝা গেল? এরপর আমরা যে অঙ্কটাতে যাব সেটা হচ্ছে 6 + 9 + 12 এই বাগধারাটির সরি এই ধারাটির কততম পদ? 93। অর্থাৎ আমাদের 93 পদের কোথায় গেলে কোন পদটা 93 এটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n তম পদ সমান সমান a + n-1 × d। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এর জন্য কি কি লাগবে? আমাদের n তম পদ। n তম পদ কত? 93। এ আছে কত? 6, মানে এ হচ্ছে প্রথম সংখ্যাটা। প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা এ। এরপর হচ্ছে এন, এই এন এর মানটা আমরা বের করবো, অর্থাৎ কততম পদ, মানে 93টা কোন পদ এইটা বের করতে হবে। আর ডি হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ সাধারণ অন্তর। আচ্ছা দেখুন, এখান থেকে 6 থেকে 9 এর মধ্যে ডিস্টেন্স কত? 6, 7, 8, 9, 3 করে ডিস্টেন্স। আবার 9 থেকে 12 এর মধ্যেও ডিস্টেন্স হচ্ছে 3, তাই না? এরপর আমরা মানটা বসিয়ে দিব। n তম পদ 93 সমান সমান 6 + n-1 × 3। ক্যালকুলেশন করলেই আপনারা পেয়ে যাবেন 30। অতএব এই ধারাটার 93তম পদ হচ্ছে 30। বোঝা গেল? এরপর আসি, আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? এটা হচ্ছে আইএলও। আইএলও ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে জানেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছেন আহ একজন, তার একটা ডায়েরি আছে, খুবই বিখ্যাত ডায়েরি। ওই ডায়েরিটা পড়বেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এরপর আসবো, আচ্ছা এই তো এখানে ব্যাখ্যা রয়েছে, তার ব্যাখ্যাটা পড়ি। 1853 সালে থেকে 1856 সাল পর্যন্ত সংঘটিত ক্রিমিয়া যুদ্ধ। আচ্ছা, এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সময়কাল কত? 1853 থেকে 1856 সাল। কোন যুদ্ধটা হয়েছিল? ক্রিমিয়া যুদ্ধ। ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এর এক পক্ষ ছিল রাশিয়া এবং অপর পক্ষ ছিল অটোম্যান সাম্রাজ্য, বিশাল বড় সাম্রাজ্য, এবং ফ্রান্স, ব্রিটেন এর সমন্বয়ে গঠিত মিত্র শক্তি। তার মানে ছিল রাশিয়া ভার্সেস অটোম্যান সাম্রাজ্য এবং ফ্রান্স এবং ব্রিটেন সমন্বয়ে মিত্র শক্তি জড়িত হয়। যুদ্ধে রাশিয়া সাম্রাজ্য পরাজিত হয়। এই ক্রিমিয়া যুদ্ধে পরাজিত হয় কে? রাশিয়া। এই যুদ্ধে যোদ্ধাহত মিত্র শক্তির সৈনিকদের অসামান্য সেবা অবদানের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি প্রদান করা হয়। তার ডায়েরিতে এই ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে তিনি ইন ডিটেলস, মানে বেশ ভালোই বর্ণনা করছেন আর কি। আপনারা পারলে পড়ে নেবেন। এরপর আসুন আমরা আবার দেখি যে বাংলা সনের 31 দিনের মাস কয়টি? বাংলা সনের 31 দিনের মাস হচ্ছে 6টি। মনে থাকবে? এরপর বলছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতিষ্ঠাকাল কবে? 4 জানুয়ারি 1972 সালে। আচ্ছা আমরা ব্যাখ্যাটা একবার দেখি। 4 জানুয়ারি 1972 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয়। 4 মার্চ 1972 সালে ব্রিটিশ কলোনিয়ারের থেকে পাওয়া একটি বোরিং 707 চার্টার্ড প্লেন দিয়ে লন্ডন টু ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। ঢাকা থেকে লন্ডন রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। 7 মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং 9 মার্চ যশোর একটি ফ্লাইটের মাধ্যমে অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে 17টি আন্তর্জাতিক রুটে এবং 8টি অভ্যন্তরীণ রুটে সেবা প্রদান করা হয়েছে। এরপর হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে? এটা হচ্ছে 17 মার্চ 1920। দ্য ম্যান ডায়েড ড্যাশ কলেরা, এখানে কি বলবে? খ, অফ বসবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে হবে আমাদের, ডায়েড বাই কখন হয়? যদি এখানে কলেরাতে মারা গেছে, কলেরা কি একটা রোগ না? এর জন্য রোগ যদি হয়, রোগ অথবা অনাহারে মারা গেলে হয় হচ্ছে অফ। এগুলো মনে রাখতে হবে। রোগে অথবা অনাহারে মারা গেলে অফ বসে। জীবন উৎসর্গ করা, অর্থাৎ দেশের জন্য জীবন দেওয়া বা কারোর জন্য জীবন দেওয়া, এটা মনে বসবে ফর, অর্থাৎ হি ইজ ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছে। ফ্রম, কোনো প্রভাবে মারা যাওয়া। বাই মানে আত্মহত্যা, দুর্ঘটনাজনিত বা আত্মহত্যায় মারা গেলে বাই বসবে। আচ্ছা এখানে যেহেতু কলেরা একটা রোগের নাম, তাই এখানে অফ বসছে। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ট্রাফিক কার্গো হেল্পার পদের একটা পরীক্ষা। এই পরীক্ষাটা আজকে আমরা অ্যানালাইসিস করলাম। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী পরীক্ষার প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম।